আসসালামু আলাইকুম সবাইকে। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এফবিএস অ্যানালাইসিস ক্লাসে। তোমরা কে কোথা থেকে দেখছো, আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সেই জিনিসটা একটু আমাকে জানাও। হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার দিয়ে নিই। আচ্ছা, সবাই শেয়ার করে দাও। কতজন আছো দেখি? 20 জন। তোমাদের সবাইকে স্বাগত। স্যার, এটা তো আইবি এর জন্য ঠিক না। না, এটা আইবি এর জন্য না, এটা যারা সি ইউনিটে পড়ে তাদের জন্য। মাইশা তরান্নুম কেমন আছো? হিমেল কেমন আছিস? জেবা কেমন আছো? অনেকদিন পর পর তোমাদেরকে দেখছি। বাহ, সব আমার প্রিয় স্টুডেন্ট। লিজা, বাহ, অনেকদিন পর তোমাদেরকে দেখছি। সব আমার সেই কচি কচি বাচ্চারা, আমার সেই পাওয়ার প্লেয়ের বাচ্চারা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো একটু কমেন্ট করো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। সবাই সবার একটু ফ্রেন্ডদের মেনশন করো। আচ্ছা, আমি একটু বলি। আপু, বন্দি পাঠশালা গ্রুপে একটু মারা যান তো। অল ক্লিয়ার, ওকে। তাহলে চলো শুরু করে দিই আমরা। প্রথমেই আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি যে পূরণবাচক শব্দ কোনটি? একক, এক, প্রথম, পহেলা। কোনটা পূরণবাচক শব্দ, তাই না? সো পূরণবাচক শব্দ জানার আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যাবাচক শব্দ কতটি। সংখ্যাবাচক শব্দ কতটি? তাহলে তোমরা যারা যারা আছো, আমরা জানি যে সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4টা। আমরা যারা যারা আছি তারা কি সকলেই জানি সংখ্যাবাচক শব্দ কটা? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4টা। তো প্রথম যে সংখ্যাবাচক শব্দ সেটাকে আমরা বলি অঙ্কবাচক শব্দ। কয়টা? কি বলি? অঙ্কবাচক শব্দ। তারপরেরটাকে বলি আমরা হচ্ছে পরিমাণবাচক শব্দ, পরিমাণবাচক বা গণনাবাচক শব্দ। তাহলে যাই গণনাবাচক শব্দ তার নাম কি? পরিমাণবাচক শব্দ। তারপরে আমরা জানি হচ্ছে ক্রমবাচক শব্দ, এবং তারপরেরটা জানি হচ্ছে তারিখবাচক শব্দ। তাহলে এখন তোমরা আমাকে আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এখানে আছে পূরণবাচক, কিন্তু এখানে তো আমরা পূরণবাচক শব্দ বলে কোনো কিছু দেখছি না, পূরণবাচক শব্দ বলতে কোনো কিছু দেখছি না। এটা অঙ্কবাচক, এটা পরিমাণ বা গণনাবাচক, এটা হচ্ছে ক্রমবাচক, আর একটা কি? তারিখবাচক। তাহলে ক্রমবাচকটা আমরা কি? এইটাকেই আমরা বলি পূরণবাচক, ক্রমবাচক বা পূরণবাচক। অর্থাৎ যেটাই ক্রমবাচক সেটাই পূরণবাচক, যেটাই পরিমাণবাচক সেটাই কি বাচক? সেটাই হচ্ছে গণনাবাচক। আর একটা অঙ্কবাচক, আর একটা কি? তারিখবাচক। ক্লিয়ার? তাহলে সংখ্যাবাচক শব্দ কয়টা সেটা আমরা জেনেছি। কয়টা? 4টা। আর তোমাকে যদি বলে বাংলায় সংখ্যা শব্দ কয়টি, তাহলে বাংলায় সংখ্যা শব্দ কয়টি? বাংলায় সংখ্যা শব্দ হচ্ছে 10টি। কয়টি? 10টি। তাহলে এই 10টি সংখ্যা শব্দ কি কি? এই 10টা সংখ্যা শব্দ কি কি? একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9 এই 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টা কি আমার সংখ্যা শব্দ। তাহলে বাংলায় সংখ্যা শব্দ কয়টি? 10টি। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 4 প্রকার। অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রমবাচক, পূরণবাচক এবং কি তারিখবাচক। এবং কি তারিখবাচক। তাহলে আমাদের 4 প্রকার শব্দ। তাহেরা বেগম কলি, মুশফিক ভালো আছিস? এই সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকার কিন্তু আমরা জেনে গেছি। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকার কিন্তু আমরা জেনে গেছি। সবাই বলেন জেনেছি কিনা? তাহলে দেখেন অঙ্কবাচক শব্দ কোনটা? অঙ্কবাচক শব্দ কোনটা? এই যে এই জিনিসগুলাই কি আমার অঙ্কবাচক শব্দ। এবং অঙ্কবাচক শব্দগুলোকে যখন আমি কথায় লিখি 1 2 3 4 5 এই যেভাবে কথায় লিখি তখন সেগুলো হয় কি 6 7 এগুলো হয় কি? এগুলো হয় পরিমাণবাচক বা গণনাবাচক। এবং সংখ্যার একক, সংখ্যার একক কি? এককও হচ্ছে আমার পরিমাণবাচক বা গণনাবাচক। তার মানে তোমরা এখন বলো তো এই যে প্রথম যে এককটা পাইলা এই এককটা কি হবে? এইটা হবে পরিমাণবাচক বা গণনাবাচক। কোন বাচক? পরিমাণবাচক বা গণনাবাচক। কোন বাচক? পরিমাণ বা গণনাবাচক। তারপরটা কি আছে? এক। তার মানে এই এক কি হবে? এই এক হবে পরিমাণবাচক বা গণনাবাচক। পরিমাণবাচক বা গণনাবাচক। তাহলে এখন দেখো তারিখবাচক কোনগুলা? আমরা জানি তারিখবাচক যেগুলো সেগুলো হয় পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এগুলো কি? এগুলো হচ্ছে আমার তারিখবাচক, তাই তো? এগুলো কি? এগুলো হচ্ছে আমার তারিখবাচক। তাহলে এখানে আছে পহেলা, তার মানে 4 নাম্বারটা কি হবে? তারিখবাচক। এটা কি হবে? তারিখবাচক। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে প্রথম। প্রথম যদি বাকি থাকে তাহলে আমরা জানি ক্রমবাচক বা পূরণবাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ যেগুলো ক্রমে ক্রমে ডাকা হয় চতুর্থ। ঠিক আছে? তাহলে এখানে ক্রমবাচক বা পূরণবাচক কোনটা হবে? প্রথম। আমরা জেনেছি কি? আমরা জেনেছি হচ্ছে প্রথম। এই তো প্রথম। ক্লিয়ার? তাহলে এখানে প্রথম কি? এটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? দেখেন আমরা কিন্তু একবারেই যত সংখ্যাবাচক শব্দ আছে সেই সব সংখ্যাবাচক শব্দ কিন্তু এক নিমিষে আমরা ক্লিয়ার করে দিছি। এক নিমিষে কি করে দিছি? ক্লিয়ার করে দিছি। ওই যে গ্রুপে, বন্দি পাঠশালা গ্রুপে একটু অ্যাপ্রুভ করে দিন। তাহলে হ্যাঁ দিছি, এগুলো সব দিছি, খালি বন্দি পাঠশালা। তাহলে সব ক্লিয়ার? হিমেল বলছে ক্লিয়ার, প্রীতম হিরো বলছে ক্লিয়ার। ভাইয়া আমাক সিক্রেট গ্রুপে অ্যাড দেওয়া হচ্ছে না, সিক্রেট গ্রুপে অ্যাড দিয়ে দিবে, কোনো টেনশন নাই। ইয়া করেই দিয়ে দিবে জিনিয়া, টেনশনের কোনো কারণ নেই। আরও কিছুদিন গেলে অ্যাড না দিলে আমাকে বলিও, আমি বলে দিবনি। সোহান বলছে ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন পরেরটাই ওকে ওকে। হিমেল বলছে এসি চালু করেন ভাইয়া। শোনেন, আপনারা জানেন যে হচ্ছে আমি পাওয়ার প্লেতে একটা নতুন সিস্টেম ক্লিয়ার করছিলাম, সেটা হচ্ছে যে আমরা এসি বলবো। হ্যাঁ, এসি বলতে কি? এসি বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এসি বলতে কি? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এখানে আমরা সংখ্যাবাচক শব্দ পুরোটাই ক্লিয়ার হলাম। দেখেন ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটা? ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটা? ওকে, আমরা প্রথমে দেখছি মাতৃভাষা, তারপর রাষ্ট্রভাষা, উপভাষা নাকি মানভাষা। মাতৃভাষাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বা মাদার টাংও বলে অনেকে, অনেকে মাদার ল্যাঙ্গুয়েজও বলে। কি বলে? মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে মাদার টাং, ঠিক, মাদার টাং। রাষ্ট্রভাষাকে বলা হচ্ছে স্টেট ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ? স্টেট, স্টেট ল্যাঙ্গুয়েজ। মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কি? উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? উর্দু অ্যান্ড উর্দু,
উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। তাহলে স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি? রাষ্ট্রভাষা। বাংলা ইজ আওয়ার মাদার টাং বা বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাহলে কি? মাতৃভাষা। মান ভাষা, মান ভাষা মানে প্রমিত ভাষা যেটাকে আমরা বলি। তাহলে মান ভাষার অপর নাম কি? প্রমিত ভাষা। প্রমিত ভাষা যেটাকে আমরা বলি, প্রমিত ভাষাকে আমরা বলি রেগুলার ল্যাঙ্গুয়েজ। কি বলি? রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে ডায়ালেক্ট শব্দের অর্থ কি? ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। কি ভাষা? উপভাষা। ক্লিয়ার? ক্লিয়ার? উপভাষা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একজন বসে উপভাষা। লাউড হইলে ভালো হয়। আমি তো অনেক লাউডে বলছি, এই যে দেখেন লাউড, অনেক অনেক লাউড। আপু আপু ভাই মতো সবাই ক্লিয়ার? জেবা ক্লিয়ার, মাইশা তারান্নুম ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, আমরা পরেরটাতে দেখি। পরেরটাতে কি আছে? নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে? আমরা একটু দেখি যে অনুসর্গ কোনটা, উপসর্গ কোনটা, প্রত্যয় কোনটা, সমাস কোনটা, সেই জিনিসটাকে আমরা একটু দেখি। আমরা জানি সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। ঠিক আছে? সংক্ষেপ করা। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন ঘটানো। কি ঘটানো? মিলন ঘটানো। তাহলে এই যে সংক্ষেপ করা বা মিলন ঘটানো, কার সাথে কার সংক্ষেপ ঘটবে? অর্থাৎ অনেক বড় একটা ব্যাস বাক্য থাকবে, সেই ব্যাস বাক্যটাকে যখন আমরা সংক্ষিপ্ত করব বা ছোট করব, তখন সেটাকে আমরা কি বলবো? সমাস বলবো। যেমন আপনাদেরকে আমি যদি বলি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, কি? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে যখন আমি সংক্ষিপ্ত করছি তখন সেটা কি হচ্ছে? গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদ হচ্ছে। তাহলে আপনারা আমাকে বলেন যে এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, প্রত্যেকটারই আলাদা আলাদা কি আছে না? অর্থ আছে না? অর্থ আছে। তাহলে এর মানে গায়েরও অর্থ আছে, হলুদেরও অর্থ আছে, দেওয়ারও অর্থ আছে, জেরও অর্থ আছে, অনুষ্ঠানেরও অর্থ আছে। গায়ে হলুদেরও কি অর্থ আছে? তাহলে এই সবগুলোরই আমার কি আছে? অর্থ আছে। তার মানে এই প্রত্যেকটারই আমার অর্থবাচকতা আছে। তার মানে এখানে সমাস উত্তরটা হবে না। সমাস উত্তরটা হবে না। অনুসর্গ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? সুখ লাভ হয় কি মোহিতে? এই উদাহরণটা এত এত ইম্পর্টেন্ট, বেশিরভাগ জায়গায় এটা চলে আসে। কি? মোহিতে। অর্থাৎ দুঃখ ছাড়া সুখ কি তোমার লাভ হয়। তাহলে এই যে বিনা কথাটা, এই বিনাটা কি? এই বিনাটা হচ্ছে আমার অনুসর্গ। তাহলে বিনা কি? বিনা বলতে কি? ছাড়া। তার মানে এটারও কি একটা অর্থ আছে? এটারও কি আছে? একটা অর্থ আছে। তার মানে বিনা আছে অর্থ, তার মানে অনুসর্গেরও অর্থবাচকতা আছে। প্রত্যয়। প্রত্যয়ের কি আমার অর্থবাচকতা আছে? অর্থাৎ শব্দের পরে যা যুক্ত হয়, শব্দের পরে যা যুক্ত হয়। তারপর দেখেন উপসর্গ। উপসর্গ কোনটা? শব্দের আগে যুক্ত হয়। শব্দের আগে যুক্ত হয়। তাহলে শব্দের আগে কি যুক্ত হয়? শব্দের আগে কি যুক্ত হয়? এই যে প্রো। প্রোর কি কোনো অর্থ আছে? নাই। কিন্তু প্রোর সাথে যখন আমি হার কথাটা যুক্ত করব, হয়ে যায় কি? প্রহার। প্রহার। প্রহার মানে কি? অত্যাচার করা। প্রোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু প্রো যখন হারের সাথে বসছে, প্রোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু প্রো যখন হারের সাথে বসছে, তখন কি? হার একটা অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? প্রহার মানে অত্যাচার করা। আবার এই হারের সাথে যদি আমি উপ কথাটা ইউজ করি বা উপসর্গটা বসাই, হারের সাথে যদি উপসর্গটা বসাই, তাহলে হারের নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু এই হারকে কি কি করছে? অর্থ দ্যোতক করছে, অর্থাৎ উপহার, তখন আরেকটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এই উপর সাথে যদি আমি বনকে কাজে লাগাই, এই উপর সাথে যদি আমি বনকে কাজে লাগাই, উপবন। উপবন মানে কি?
ক্ষুদ্র ক্ষুদ্র যে বনগুলো আছে উপবন। এখন এটার সাথে যদি আমার উপসাগর যোগ করি, উপযোগ সাগর, তাহলে এই সাগর কি বড় একটা দিচ্ছে, উপসাগর বলতে কি ছোট যে সাগর, ক্ষুদ্র সাগর। তার মানে এই উপটা কি আমার অর্থের দোতনা সৃষ্টি করছে, অর্থাৎ এই শব্দটা পরবর্তী শব্দটা কি হবে সেই জিনিসটা আইডেন্টিফাই করে দিচ্ছে কে, উপসর্গ। এই জন্যই আমরা বলি উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ এগুলোর কি কোনো অর্থবাচকতা নেই, কিন্তু পরের যে শব্দটা সেই শব্দটা কি অর্থ প্রকাশ করবে বা সেই শব্দাংশটা কি অর্থ প্রকাশ করবে সেইটার দোতনা সৃষ্টি করে কে, উপসর্গ। যেমন হার যখন প্রর সাথে বসছে তখন মারামারি অর্থে ব্যবহার করছে, মানে তাকে কেউ মারছে, তাকে কেউ কি করছে, প্রহার করছে, অত্যাচার করছে। এই হারের সাথে যখন উপ ব্যবহার করে তখন আমরা খুশি হয়ে যাই, আমি উপহার পাবো, গিফট অর্থে ব্যবহার হয়। আবার এই উপই যখন সাগরের সাথে যুক্ত হচ্ছে তখন ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু উপই যখন বনের সাথে ব্যবহৃত হচ্ছে তখন কি সাদৃশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে, যে ওইটার সমান। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কি আমার নতুন নতুন অর্থ সৃষ্টি করতে পারে না, এদের কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এরা যখন কোনো শব্দাংশ বা শব্দের সাথে বসছে তখনই এরা নতুন নতুন অর্থ বা অর্থের দোতনা সৃষ্টি করছে। দ্যাটস দ্য পাওয়ার অফ উপসর্গ। অ্যান্ড এই জন্যই আমরা কি বলি উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু উপসর্গের কি আছে, অর্থদ্যোতকতা আছে। দেখেন আমরা যদি অ্যাডমিশনে এইভাবে সবগুলা জিনিস ক্লিয়ার করি, এইভাবে সবগুলো জিনিস পড়ি, তাহলে কি আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে ভয়ের কোনো টেনশন থাকবে? আপনাকে দেখেন একটা প্রশ্ন সলভ করতে যেয়ে আমরা 4টা প্রশ্ন সম্পর্কেই আইডিয়া রাখছি। এইভাবে যদি আমরা সলভ করি পরীক্ষার হলে বা পরীক্ষার আগে আগে, এইভাবে যদি প্রত্যেকটা বিষয় যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের কি কোনো পরীক্ষায় সমস্যা থাকবে? আপনারাই বলেন আমাকে। এতগুলা টপিক কেমনে শেষ করবো? আরে ভাই আমি তো আছি, আমি থাকলে তুমি টেনশন নিচ্ছস কেন? ইমেল আমি আছি না, টেনশন নেওয়ার কি আছে? মাহিম ভাই ইজ হেয়ার, নো ফেয়ার। ওকে, বাংলা ব্যাকরণে কোনো ফেয়ার চলবে না, একটা টপিক একদম সবগুলাই আস্তে আস্তে আমরা শেষ করবো, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা হবে না, খালি প্রশ্ন সমাধান হবে আর চান্স হবে কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে। তো যারা যারা এখনো ভর্তি হও নাই আমাদের মিশন এফবিএসে ভর্তি হইতে তুমি আমাদের যে লিঙ্কটা আছে পিন কমেন্টে, সেই লিঙ্কে তুমি বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখো আমরা প্রশ্ন সলভ করলাম একটা, কিন্তু আমরা অলরেডি সমাস পড়ে ফেলেছি, অলরেডি উপসর্গ পড়ে ফেলছি, অলরেডি প্রত্যয় পড়ে ফেলছি, অলরেডি অনুসর্গ পড়ে ফেলছি। সো কোনো টেনশন নাই, আমরা আছি, আমরাই তোমাকে তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ পৌঁছিয়ে দিব, কোনো চিন্তা নাই। ওকে, তাহলে পরের প্রশ্নটা দেখো, অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না কিসের হিসেবে, গুণের হিসেবে বড়। তার মানে গ ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমাদেরকে কথা মাথায় রাখতে হবে যে এইখানে আমার কবিতা লাইন কিংবা গল্পের লাইন থেকে সরাসরি প্রশ্ন আসবে, কবিতার লাইন কিংবা গল্পের লাইন থেকে আমাকে সরাসরি প্রশ্ন দিতে পারে, কবিতার লাইন কিংবা গল্পের লাইন। ঠিক আছে, কবিতার লাইন কিংবা গল্পের লাইন ক্লিয়ার করতে। ওকে, তাহলে দেখো অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। প্রস্থের কথা তো বলেই নাই, উচ্চতার কথা, ভাগের কথা তো আরও নাই। গুণের হিসেবে কেন বলছে? কারণ দৈর্ঘ্যের হিসেবে বড় বলতে কি তার জীবনের বয়স কত, মাত্র 27 বছর বয়স। কত বছর? 27 বছর বয়স। তার এখনো 50, 55, 56 বছর হয় নাই। আবার ছোটবেলা থেকে তার কি, তার কোনো গুণ ছিল না। ছোটবেলা থেকে তাকে কি বলে ডাকা হইতো? শিমুল ফুল এবং কিসের সাথে? শিমুল ফুল এবং মাকাল ফল। কি? শিমুল ফুল এবং মাকাল ফল। শিমুল ফুলটা কি? শিমুল ফুলটা হচ্ছে তোমার দেখতে সুন্দর কিন্তু কোনো গন্ধ নাই, গন্ধহীন। এবং মাকাল ফলটা কেমন? মাকাল ফলটা হচ্ছে তোমার দেখতে সুন্দর এবং ভিতরে কি, ভিতরে হচ্ছে শ্বাসযুক্ত। ভেতর কি যুক্ত? ভেতর হচ্ছে শ্বাসযুক্ত। শ্বাস, এই শ্বাসের জন্য কি সেটা খাওয়ার অনুপযোগী। তার মানে এই মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে আমরা তুলনা করে দেখতে পাই গন্ধ। একটা ফুলের কি সবচেয়ে অ্যাস্থেটিক জিনিস কি? গন্ধ। দোলন চাপা দেখতে সুন্দর, সাদা, এবং দোলন চাপার কিন্তু একটা আলাদা সুঘ্রাণ আছে। তারপর আমরা কি দেখি দোলন চাপার পরে? আমরা তোমার ওইদিকে হচ্ছে যদি দোলন চাপা, তারপর হচ্ছে আমরা যদি কাঠগোলাপকে দেখি, যেমনটা দেখতে সুন্দর তেমনটাই সুন্দর। আবার আমরা যদি মাকাল ফলকে দেখি, সুন্দর বাট কি কোনো গন্ধ নাই। অর্থাৎ তার জীবনে না বয়সের দিক দিয়ে বেশি, না তার জীবনে কোনো গুণ আছে। এই জন্যই তাকে কি শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছিল। ডিরেক্ট বয়েল লাইন, ডিরেক্ট বয়েল লাইন, ডিরেক্ট বয়েল লাইন।
অ্যাঞ্জেল শিউলি বলছে ভাইয়া যদি বলে দিতেন কোন গল্প এবং কোন কবিতাগুলো পড়া শুরু করব। তোমার বইয়ের প্রত্যেকটা গল্প এবং এখন তোমাদের জন্য যেই কাজটা, তোমরা এখন কোনো ধরনের সময় নষ্ট করার দরকার নেই। তোমরা বাংলা প্রথম পত্রটা ভালো করে পড়বা। কোনটা? বাংলা ফার্স্ট পেপার ভালো করে পড়বা, বাংলা ফার্স্ট পেপারটা পড়া শুরু করে দাও। কারণ তোমাদের জন্য আরেকটা নিউজ বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউসি ইউনিটে আগের যত পরীক্ষা হয়েছে সবগুলোই কোথা থেকে বাংলা ফার্স্ট থেকে বেশি প্রশ্ন করছে, বাংলা ফার্স্ট থেকে বেশি প্রশ্ন করেছে। দেখা যায় প্রশ্ন হয় 12টা, বাংলা ফার্স্ট থেকে প্রশ্ন আসে 6টা। আর ব্যাকরণের হিজিবিজি টপিক থেকে প্রশ্ন আসে 6টার মধ্যে একটা প্রশ্ন আবার সমাজ থেকে প্রতিবারই আসে। তার মানে কি পড়তে হবে কি পড়তে হবে না এটা থেকে তোমরা একটু আইডিয়া পেয়ে যেতে পারো। আমির হাসান বলছে কুইক করেন, কুইক যদি আমি করতে চাই এই ক্লাসটা 4 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি বাকি জিনিসগুলো না জানো, এই প্রত্যয় চোদা কিংবা এই সাইডে তুমি যদি উপসর্গ প্রত্যয় সমাজ সম্পর্কে না আইডিয়া থাকে, তাহলে তুমি ইন নিয়ার ফিউচার ধরা খাবা। কারণ যদি কখনো হয় গ তোমার মনে আছে কিন্তু গ নাম্বারটা কি কাজ করে সেটা তোমার মনে হচ্ছে না, তোমার ক আর ঘর মধ্যে যে কোনো একটা আনসার হবে, কিন্তু তোমার খ আর গ মনে আছে, এখন তোমার মনে পড়ছে না যে গহর নাম্বারটা কি কাজ করে, তখন তুমি কিন্তু এটা বাদ দিতে পারবে না। আর যদি তোমার কনফিউশনও থাকে, তুমি নাও জানো, তোমার 3টা টপিক সম্পর্কে তোমার আইডিয়া থাকলে একটা আনসার এমনি করতে পারবা। প্রত্যেকটাই তো পড়তে হবে বাবা। ডিইউতে কখনো শর্ট সিলেবাস ফুল সিলেবাস এগুলো প্রায়োরিটি দেয় না। কোনো দিক নাহি চাই, এই দেখো এটাও কি সোনার তরী থেকে আসে। কোথা থেকে আসে? সোনার তরী থেকে আসে। আমরা দেখতে পাইলাম একটু আগে অপরিচিতা থেকে দেখলাম, এখন আবার সোনার তরী থেকে দেখছি। একটু আগে কি অপরিচিতা থেকে দেখছি, এখন আবার সোনার তরী থেকে দেখছি। ক্লিয়ার? তাহলে এইটার আনসার কি হবে? কোনো দিক নাহি চাই এই পংক্তির আগের লাইন কি? অর্থাৎ কবিতার লাইনগুলো কি করতে হবে? আমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ না, প্রিপারেশন ফুল সিলেবাসে নিব। মুখস্থ পাঠগুলোর জন্য কি কি পড়বো, মুখস্থ পাঠগুলোর জন্য কি কি পড়বা সেটা আমি আজকে তোমাদের সলিউশন দিয়ে দিব। বাগধারা পড়বা, এক কথায় প্রকাশ পড়বা, সমার্থক শব্দ, তারপর হচ্ছে বিপরীত শব্দ, তাহলে এটা হচ্ছে ভরা পালে চলে যায় কোনো দিক নাহি চায়, ভরা পালে চলে যায় কোনো দিক নাহি চায়। ক্লিয়ার? ওকে, পরেরটা আসি। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। রেইনকোট গল্পে কাটা বলতে কি বোঝানো হয়েছে? কাটা বলতে আমরা শহীদ মিনারকে বোঝাইতে আমরা দেখতে পাই যে, এবং মুক্তিযোদ্ধাদের কি বলা হয়েছিল? মুক্তিযোদ্ধাদের কি বলা হয়েছিল বলো? মুক্তিযোদ্ধাদের বলা হয়েছিল কি? মিসক্রিয়েন্ট, 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 মিসক্রিয়েন্ট। এবং শহীদ মিনারের কাটা, শরীরের কাটা কি? শহীদ মিনার। মুক্তিযোদ্ধা কি? মিসক্রিয়েন্ট। এবং বর্ষাকে কি বলা হয়েছিল বলো? বর্ষাকালকে কি বলা হয়েছিল? বর্ষাকালকে বলা হয়েছিল জেনারেল মনসুন, জেনারেল মনসুন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ, কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ, কলেজ সময়ে হর্ন। আচ্ছা দেখো, আমরা জানি কাল মানে কি ভাইয়া? কাল মানে হচ্ছে সময়। কাল মানে কি? সময়। তাহলে এই যে সময় সময় এটা কি? এটা হচ্ছে বাহুল্য দোষ। এটা কি দোষ? এটা হচ্ছে বাহুল্য দোষ। তার মানে এটা হবে না। কালীন, কাল মানে সময়, সময় সময়, এটাও কি দোষ? এটা হচ্ছে বাহুল্য দোষ। কালীন, কলেজ চলাকালীন আর কলেজ সময়ে হর্ন বাজানো নিষেধ। এখানে কি? এখানে একটা আছে, এখানেও কি সময়, অর্থাৎ এখানেও একটা আছে, এখানেও কি আছে? একটা আছে। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে কি হবে? এখানে কি হবে? কলেজ সময়ে হর্ন বাজানো নিষিদ্ধ নাকি কি হবে? দেখো এই যে নিষিদ্ধ আর কলেজ সময়ে, এই দুটো কি? এখানে হচ্ছে সাধু আর চলিতর মিশ্রণ হয়েছে। তার মানে এটাকে আমরা বলছি গুরু চণ্ডালী দোষ। কোন দোষ? গুরু চণ্ডালী দোষ, যেখানে সাধু এবং চলিতর মিশ্রণ হয়। তাহলে কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ। ওকে, তাহলে এখানে কি হয়েছে? এটা হচ্ছে আমার উত্তর গ। কারণ নিষিদ্ধ কি? নিষিদ্ধ হচ্ছে আমার সাধু।
পগার পার বাগধারাটির অর্থ কি? পগার পার বাগধারাটির অর্থ কি? একজন বলছে যে ভাইয়া মুখস্থ পাঠের জন্য তরঙ্গ পড়লে হবে। হ্যাঁ, তরঙ্গ ইজ এনাফ ফর মুখস্থ। তরঙ্গ তোমাদেরকে দেওয়া হয়েছে না? তরঙ্গ পড়লেই ইনাফ, মোর দেন ইনাফ। তরঙ্গ পড়লেই হয়ে যাবে, বাজারে কোনো বই কিনতে হবে না, তরঙ্গ পড়লেই ইনাফ। এখন দেখো পগার পার বাগধারাটির অর্থ কি? পগার পার মানে হচ্ছে পলায়ন করা। পার মানে কি? অতিক্রম করা। আর পগার মানে কি? যে এরিয়া থাকে এটা, তাহলে এরিয়া যদি অতিক্রম করো তাহলে সেটাকে কি বলে? পলায়ন করা। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? মানে অপপ্রয়োগ কি? অপপ্রয়োগ বলতে কোনটা ভুলের দৃষ্টান্ত? কোনটা কি ভুলের দৃষ্টান্ত? ওকে। কৃচ্ছ সমৃদ্ধশালী, কি শালী? সমৃদ্ধিশালী নাকি সখা? সখা মানে বন্ধু। ভাই আপনি কমেন্ট পড়েন না কেন? দেখবেন কারটা উত্তর সঠিক আর কারটা উত্তর ভোলাকে বলবেন, পরে সংশোধন করবেন। এইভাবে সংশোধন করলে হবে না। এইভাবে সংশোধন করলে দেখা যাবে আরুইর হাসান অনেক উত্তর আসতেছে, কিন্তু তোমার তখন ক্লাসটা লং হয়ে যাবে। ক্লাস লং করে আমার লাভ, তোমার লাভ নাই। আমার ভিউ আসবে, আমার ডলার আসবে, এতে তোমার কোনো লাভ নাই। তোমার ভুল হচ্ছে কিনা, তোমার ঠিক হচ্ছে কিনা, তোমার শুদ্ধ হচ্ছে কিনা তুমি এখান থেকে দেখে বুঝতে পারবা। বুঝছো? আমার কাজ হচ্ছে সমাধান দেওয়া, তোমার সাথে টাইম পাস করা আমার লাভ না। এটা হচ্ছে স্ট্রেইট অ্যান্ড ক্লিয়ার। বুঝছো? আমার জিনিসটা ক্লিয়ার হচ্ছে তুমি বুঝছো কিনা এবং তোমার কোথাও সমস্যা হচ্ছে কিনা। দেখো কৃচ্ছ মানে কি? কৃচ্ছতা সাধন, পরিষ্কার। সমৃদ্ধশালী, সমৃদ্ধিশালী মানে তার প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা আছে, সমৃদ্ধি আছে মানে কি? সম্পদের সমৃদ্ধি বাড়ছে, তার সাথে শালী ঠিক আছে। সখা ঠিক আছে। এখন দেখো ভারসাম্যতা, ভারসাম্য যখন জ ফলা হবে, মনে রাখবা যখন জ ফলা হবে, জ ফলা হবে, জ ফলা যদি কোথাও হয়, জ ফলা হইলে তা হবে না। জ ফলা হইলে কি হবে না? তা হবে না। অর্থাৎ জ ফলা এবং তা একসাথে বসতে পারে না। অর্থাৎ ভারসাম্য কথাটা ঠিক, কিন্তু ভারসাম্যতা কথাটা ভুল। তার মানে সঠিক উত্তর কোনটা? খ নাম্বার। আচ্ছা, একজন বলছে সিয়াম, বলছে সি। আচ্ছা, এটার কোশ্চেনটা কি ছিল একটু দেখি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নমেন্টের প্রশ্ন। কোশ্চেন কি ভুল করে দিছে নাকি? ওকে, একজন বলছে যে ভাই 10 বছর বা 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলে বা শেষ করলে তাহলে লাভ কি হবে? লাভ হবে যে তুমি প্রশ্নের আইডিয়া বুঝতে পারবা এবং সেখান থেকে 2-1টা প্রশ্ন যদি রিপিট হয় তাহলে সেটা পারবা। বুঝছো? এছাড়া লাভ কোনো কিছু হবে না, তোমাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আচ্ছা, একজন বলছে সমৃদ্ধিশালী, সমৃদ্ধিশালী হবে না, কারণ সমৃদ্ধি কি? সমৃদ্ধি হচ্ছে একটা বিশেষণ। সমৃদ্ধি কি? বলো সমৃদ্ধি কি? দেখি কে কে পারো। সমৃদ্ধি কি? সমৃদ্ধি হচ্ছে একটা বিশেষ্য, এবং বিশেষ্যর সাথে আমার কি যুক্ত করতে হয়? বিশেষণ যুক্ত করতে হয়। সেভাবে এটা কি, এই শব্দটা ঠিক, সমৃদ্ধশালী। একজন বলছে ভাইয়া যোগ্যর সাথে যদি তা হয়, যোগ্যর সাথে তা, এটা হচ্ছে ব্যতিক্রম। যখন তোমাদেরকে অপপ্রয়োগের ক্লাসগুলো করাবো তখন তোমার সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো?
নিচের কোন বানানটি শুদ্ধ নয়, মানে কোনটা ঠিক না? স্বায়ত্তশাসন, সংস্রব নাকি স্নেহাস্পদ? সমৃদ্ধিশালী হয়, কারণ সমৃদ্ধি তোমার কি, সমৃদ্ধি হচ্ছে বিশেষ্য, এবং বিশেষ্যের সাথে আমার বিশেষণ যোগ করলে তোমার কি হবে, সমৃদ্ধিশালী হবে। আবার এটার সাথে যদি তুমি ইনি প্রত্যয় যুক্ত করো তাহলে সমৃদ্ধিশালিনী হবে। সমৃদ্ধ, আচ্ছা সমৃদ্ধ একটা শব্দ, এবং এই সমৃদ্ধর বর্ধিত রূপ হচ্ছে সমৃদ্ধি। তোমরা কেবল নতুন তো, একটু বিষয়গুলো নিয়মগুলো যখন জানবা তখন ক্লিয়ার হবে। সমৃদ্ধর বর্ধিত রূপ কি, সমৃদ্ধি, তখন সমৃদ্ধিটা হয়ে যায় বিশেষ্য, তখন সমৃদ্ধ কি হয়ে যায়, বিশেষ্য হয়ে যায়। তো এই বিশেষ্যর সাথে তুমি অবশ্যই বিশেষণ যোগ করতে হবে, তাহলে এটা মিলে কি হয়ে যাবে, সমৃদ্ধিশালী। ক্লিয়ার? হ্যাঁ আবির হাসান, 5 থেকে 10 বছরের প্রশ্ন যদি সমাধান করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই তোমার এই পরীক্ষা দেয় হচ্ছে 40 থেকে 45,000, তার মধ্যে ফেল করে 35 থেকে 30,000, মানে 30 থেকে 35,000 ফেল করে। তাহলে এত স্টুডেন্ট কখনো ফেল করতো না, সবাই 10 বছরের প্রশ্ন পড়ে যেত। এখন বলো নিচের কোনটি সঠিক? প্রশ্ন রিপিট হয় কিছুটা, সব না। নিজের কোন বানানটি শুদ্ধ বলো? কোনটি অশুদ্ধ? রিপিট তাতেই বলো। স্নেহাস্পদ, দন্তাস্বয় প হয়, এখানে মূর্ধন্য স দেওয়া আছে। পা দিয়ে পান করে যা, পা দিয়ে যা পান করে সেটাকে কি বলা হয়? তোমরা এক কথা প্রকাশ করো নাই? তোমাদের যে অবস্থা রে, তোমরা কেউ কমেন্ট করতেছো না কেন? কমেন্ট না করলে কেমনে বুঝবো যে সব ঠিক আছে কিনা? যেবা বলছে 10-এর ঘ হবে। পা দিয়ে যেটা পা দিয়ে যেটা পান করে সেটাকে কি বলে? আবির হাসান বলছে ঘ, সত্যম কুন্ডু বলছে ডি। ঠিক আছে, পা দিয়ে যেটা পান করে সেটাকে বলা হচ্ছে পান্নক নাকি পাদব, কোনটা? একজন বলছে খ, একজন বলছে ঘ, হুইচ ওয়ান? আচ্ছা এটা এক কথার প্রকাশ, পা দিয়ে যা প্রকাশ করে তাকে আমরা বলি পাদব, পা দিয়ে যা পান করে। ওকে নেক্সট, রিজু শব্দের বিপরীত শব্দ কি? রিজু শব্দের বিপরীত শব্দ কি? আচ্ছা, রিজু শব্দের অর্থ হচ্ছে সোজা, সোজা বা সরল। আর বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা। তাহলে সহজের বিপরীত কি? বাঁকা, তার মানে এটার আনসার ডি নাম্বার। জঙ্গমের বিপরীত কি? স্থাবর। কঠিনের বিপরীত কি? সহজ। শক্তর বিপরীত কি? নরম। শক্তের ভক্ত নরমের জল। আকস্মিক, ভাই নাই তো, হ্যাঁ এই মহার আকস্মিক হবে এটা। আকস্মিকের বিপরীত শব্দ কি? আকস্মিকের বিপরীত শব্দ কি বলো? চিরন্তন নাকি অনির্দিষ্ট? আকস্মিক মানে হঠাৎ করে হয়েছে, যেটা হঠাৎ করে যেটা হয়েছে। আচ্ছা, তাৎক্ষণিকের বিপরীত হচ্ছে বিলম্ব, ইদানিং এর বিপরীত হচ্ছে তদানীং, অনির্দিষ্টর বিপরীত হচ্ছে নির্দিষ্ট, আর আকস্মিকের বিপরীত হচ্ছে চিরন্ত। আকস্মিকের কি? চিরন্ত। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনিটি কোনটা?
আচ্ছা আমরা জানি যে ই উ, তারপর কি থাকে, তারপর থাকে এ ও, তারপর কি থাকে, এখানে থাকে মাঝখানে থাকে কি আ, মাঝখানে কি থাকে আ। এইভাবেই তো আমাদের ফরমেশনটা সাজানো হয়, তাই না? এইভাবেই তো আমাদের ফরমেশনটা সাজানো হয়, তাই না? যেমন এখানে থাকে কি অ্যা, এখানে থাকে অ। তাহলে উচ্চতা অনুসারে প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে ই, তাই তো? কারণ এটাকে আমরা কি বলি? সংবৃত, অর্ধ সংবৃত, এইভাবে আমার নিচের গুলো আসে। আর উপরেরটা যেটা থাকে সেটাকে কি বলি আমরা? বলো। সহজ ভাষায় এই সাইডেরটাকে আমরা বলি উচ্চ, এটা কি উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর কি নিম্ন। আর সবার শেষটাকে আমরা কি বলি? বিবৃত। তার মানে আ কি? আ হচ্ছে নিম্ন। আর উচ্চ কোনটা? উচ্চ হচ্ছে ই উ, তার প্রথমেরটা কি ই, এখানে উত্তর কোনটা হবে? ই। এগুলো 9-10-এ পড়া হিমেল, এগুলো 9-10-এ পড়া। বিশ্বাস করো আমি 9-10-এ গতদিনই এটা পড়াইছি। এগুলো বেসিক থাকতে হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? সত্য, পিপীলিকা, সংস্রব, ভুল। কোন বানানটি শুদ্ধ? সত্য নাকি পিপীলিকা নাকি সংস্রব নাকি ভুল? এখানে বানান শুদ্ধ হচ্ছে সত্য। কোন বানানটা শুদ্ধ? সত্য। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? অপরিচিতা পত্রিকাটি ও গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ভারতী নাকি সবুজপত্র? বলো, ভারতী নাকি সবুজপত্র? এগুলার প্রশ্ন আবার তোমরা খুব পারো, এগুলা প্রশ্ন আবার তোমরা খুব পারো। 14A, 14 তো আমরা অনেক দূর আগে চলে গেছি। ইমেল বলছে সবুজপত্র, ইয়েস সবুজপত্র। সবুজপত্র কে লিখছেন? সবুজপত্র লিখছেন হচ্ছে মানে কার সম্পাদনায় তৈরি? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল ভাইয়া? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরী আর কি করছে? প্রমোদ চৌধুরী হচ্ছে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করছে। কি করছেন? চলিত রীতির প্রবর্তন করছে। ষোলোর ক কে বলছে রে? কোন গাধা বলছে এটা? কোন গাধা বলেছে 16-র ক? 16-র বি রে ভাই। ও সাহাল, গাধা হবে না, গাধি। 6-2 মনিরা মিম, শাবাশ। পরেরটা ঝান্ডা। ঝান্ডা শব্দটাকে কি হিসাবে তুলনা করা হয়েছে বলো? আগুনের ঝান্ডা। ঝান্ডা শব্দটা কোথা থেকে আসছে? এটা আসছে বিদ্রোহী থেকে। কোথা থেকে? বিদ্রোহী। বিদ্রোহীর কোথা থেকে? শব্দার্থ থেকে। তাহলে বিদ্রোহী শব্দার্থ থেকে একটা প্রশ্ন আসছে ঝান্ডা। আগুনের ঝান্ডা মানে কি? পতাকা। ঝান্ডা মানে কি? পতাকা। ঝান্ডা মানে কি? পতাকা। এগুলা মুখস্থ করতে হবে। যারা যারা এইচএসসিতে ফাঁকি দিছো তাদের কপালে দুঃখ আছে। ফল্গু কি? ফল্গু হচ্ছে অপরিচিতা থেকে আসছে। ফল্গু কোথা থেকে আসছে? অপরিচিতা থেকে আসছে। অপরিচিতা একটা নদীর নাম আছে। কি নদীর নাম? ফল্গু। তাহলে ফল্গু হচ্ছে মূলত কি? অন্তঃসলিলা নদী। কি নদী? অন্তঃসলিলা। অন্তঃসলিলা অর্থাৎ অন্ত মানে কি? ভিতর। সলিল মানে কি? পানি। অর্থাৎ যেটার পানি হচ্ছে ভিতর দিয়ে যায়, এই যে এইভাবে এই দিক দিয়ে পানি প্রবাহিত হয়। এই দিক দিয়ে কি প্রবাহিত হয়? পানি প্রবাহিত হয়। উপরে কি থাকে? এই সাইডটাতে, এই সাইডটাতে থাকে বালু। তাতে কি থাকে? বালু। উপরে বালু আর নিচে পানি। তাহলে এটাকে কি বলছি? অন্তঃসলিলা। তাহলে বলবো কি? হুগলি জেলার অন্তঃসলিলা একটি নদী। তার মানে এটাও কোথা থেকে আসছে? শব্দার্থ থেকে আসছে। কোথার শব্দার্থ? অপরিচিতার শব্দার্থ।
কোথাকার শব্দার্থ? অপরিচিতার শব্দার্থ। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? আমরা জানি কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে 3টা। উপন্যাস কি কি? উপন্যাস হচ্ছে 3টা। মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা আমরা পড়েছিলাম এইভাবে যে মৃত্যু ক্ষুধায় কুহেলিকা কি হইল? বাঁধন হারা হইল। মৃত্যু ক্ষুধায় কুহেলিকা বাঁধন হারা হইল। আবার অনেকে এটাকে মনে রাখে এইভাবে যে কাজী নজরুল ইসলাম যেহেতু বিদ্রোহের বিরুদ্ধে বেশি কথা বলতেন, এই জন্য কাজী নজরুল ইসলাম বাকুম বাকুম করতেন। কি করতেন? বাকুম করতেন, অর্থাৎ বেশি কথা বলতেন। বা থেকে কি? বাঁধনহারা, বাঁধনহারা মনে রাখবা এইভাবে, বাঁধনহারা। কু থেকে কি? কুহেলিকা, কুহেলিকা। আর মু থেকে কি? মানে ম থেকে কি? ম থেকে হচ্ছে মৃত্যু ক্ষুধা। তাহলে কাজী নজরুল ইসলাম কি করতেন? কাজী নজরুল ইসলাম বাকুম বাকুম করতেন, অর্থাৎ বাঁধনারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। তাহলে এখানে কি আছে? তোমরা যে কোনো ভাবে মনে রাখতে পারো, এইভাবে মনে রাখতে পারো যে মৃত্যু ক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হইলো। আরেকটা মনে রাখতে পারো কাজী নজরুল ইসলাম বাকুম বাকুম করতেন। বা থেকে কি? বাঁধনহারা, কোথায় কুহেলিকা, আর ম থেকে কি? মৃত্যু ক্ষুধা। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। আবির হাসান বলছে ঘ, আমজাদ হোসেন বলছে ঘ, হিমেল বলছে মৃত্যু ক্ষুধা, মরিয়াম আক্তার মিম বলছে 4, তরিকুল ইসলাম রাকিব বলছে ঘ, এবি সোহান খান বলছে ঘ। হ্যাঁ, অবশ্যই ঘ। পরেরটা আসেন। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? পরিষ্কার, পুরস্কার, নীলিমা নাকি পক্ক? পরিষ্কার, পুরস্কার, নীলিমা নাকি পক্ক? আমরা জানি অ এর পরে কি হয়? অ এর পরে দন্তাস হয়। আর অ আ ভিন্ন, অ আ ভিন্ন, অ আ ভিন্ন বাকি সব কিছুর পরে কি হয়? মূর্ধন্য স হয়। তার মানে পরিষ্কারও ঠিক, এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, তাই না? এখন দেখেন, আমরা জানি বাংলা শব্দে একটা বর্ণের নাম আছে কি? নীল। কি নাম? নীল। এই নীলের সাথে যখন ইমন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? নীলিমা। কি হয়? নীলিমা। তাহলে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে নীলিমা বানানটা কি? নীলিমা বানানটি ভুল। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, নীলিমা। কারণ বর্ণের নাম কখন কি? পরিবর্তন হয় না, অর্থাৎ বিশেষ্য কখনো কি হয় না? পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে নীল কি একটা শব্দ, এবং এই শব্দ বা শব্দের সাথে, এবং এই শব্দটাকে তখন আমরা কি বলছি? এটাকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। সরি, ইমনটাকে কি বলছি? ইমনটাকে বলছি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর এই নীলটাকে কি বলছি? নীলটাকে বলছি নাম শব্দ। কি বলছি? নাম শব্দ। ক্লিয়ার? পরবর্তীতে দেখো, বিষাদ সিন্ধু কোন সমাস? তার আগে তোমাদেরকে আজান ব্রেক দিয়ে দিচ্ছি 1 মিনিট।
ওকে, আমাদের আজান ব্রেক 1 মিনিট শেষ। আচ্ছা দেখো, আমরা 1 মিনিটে এই জিনিসটা ক্লিয়ার করব কোনটা কোন সমাস। দেখেন, আমরা জানি কোন সব উপমান, আচ্ছা এই জিনিসটা উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। মধ্যপদলোপীটা একটা আগে ক্লিয়ার করে দিই যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে হচ্ছে পূর্বপদ আর পরপদ মিলে হয়ে যাচ্ছে সিংহাসন। কি হয়ে যাচ্ছে? সিংহাসন। তাহলে মাঝখান থেকে যে চিহ্নিত পদ, এই পদটা কি হয়ে যাচ্ছে? কেটে গেছে। তার মানে একটা পদ লোপ পাইছে। কোন পদ? মধ্যপদ। তার মানে একে আমরা কি বলছি? মধ্যপদলোপী কর্মধারায়। তার মানে এইটা হচ্ছে না, কারণ বিষাদ সিন্ধুতে কি কোনো পদ লোপ পায় নাই। 3টা শব্দ নেই, তুষার শুভ্র, তুষার শুভ্র, তারপরে হচ্ছে চন্দ্রমুখ, চন্দ্রমুখ এবং কি বিষাদ সিন্ধু, বিষাদ। আচ্ছা, এখন আপনারা দেখেন তো, তুষার কি? সাদা। শুভ্র মানে কি? সাদা। তার মানে তুষারও সাদা, শুভ্রও সাদা। তার মানে উভয় ঘটনা কি? সত্য। এখন আপনারা দেখেন তো, পূর্বপদ চন্দ্র আর মুখ, এই দুটো কি একটা আরেকটার মতো? চন্দ্র আর মুখ এটা কি আরেকটার মতো? চন্দ্র আর মুখ কি একটা আরেকটার মতো? চাঁদ আর মুখ দেখতে কি একই রকম? একই রকম না। তার মানে চন্দ্র আর মুখ এটা কি? এটা হচ্ছে মিথ্যা। বিষাদ আর সিন্ধু, বিষাদ মানে কি? কষ্ট, দুঃখ। এইটার সিন্ধু বা সাগর একই? একই না। তার মানে এটাও মিথ্যা। যদি ঘটনা সত্য হয় এরকম যে তুষার সাদা, শুভ্র মানে কি? সাদা, তার মানে উভয় পক্ষ যদি সত্য হয়, তাহলে এটাকে আমরা বলবো উপমান। কি বলবো? উপমান কর্মধারায়। তার মানে এটা উপমান কর্মধারায় হবে না। উপমিত কর্মধারায় দেখেন, চন্দ্র এবং মুখ, চাঁদ কি মুখের মতো দেখতে না, বিষাদ কি সিন্ধুর মতো না। তার মানে যদি মিথ্যা ঘটনা হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। কেমন কর্মধারায়? উপমিত কর্মধারায় যদি মিথ্যা হয়। এখন এটাও তো মিথ্যা, তার মানে এটাকে উপমিত কর্মধারায় না। দেখেন, চন্দ্রটা কি? সামনের যে পূর্বপদ, যদি ঘটনা মিথ্যা হয় এবং পূর্বপদ যদি চোখ দিয়ে দেখা যায়, পূর্বপদ যদি চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। আর যদি সামনেরটা ঘটনা মিথ্যা হয় এবং সামনেরটা চোখ দিয়ে দেখা না যায়, চোখ দিয়ে দেখা না যায়, চোখ দিয়ে যদি দেখা না যায়, তাহলে এই ঘটনা কি হয়? এই ঘটনা হয় আপনার রূপক কর্মধারায়। যেমন আপনাকে যদি আমি বলি যে ক্রোধানল, ক্রোধানল, ক্রোধ কি? ক্রোধ বলতে হচ্ছে রাগ, অনল মানে কি? আগুন। তার মানে রাগ আর আগুন কি সমান? সমান না। কিন্তু আপনার সামনে যে রাগ, সেই রাগ কি দেখতে পান? দেখতে পান না। তার মানে কি? এই ক্রোধানল কি? রূপক কর্মধারায়। আবার আপনাকে যদি আমি বলি পুরুষ সিংহ, কি সিংহ? পুরুষ সিংহ। এখন দেখেন, পুরুষ আর সিংহ কি একই রকম? না। এবং পুরুষ কি দেখা যায় না? এই যে আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে পুরুষ দেখা যায়, সিংহকে দেখা যায় না, এবং ঘটনাটা মিথ্যা, তার মানে এটা উপমিত কর্মধারায় সমাস। আবার যদি আপনাকে বলি মন মাঝি, মন মাঝি, তাহলে মন আর মাঝি কি একরকম? একরকম না। এবং সামনের মনকে কি আপনি দেখতে পান? দেখতে পান না। তার মানে মন মাঝি হচ্ছে রূপক সমাস। আবার যদি আপনাকে বলি হচ্ছে কাজল কালো, কাজল কালো, কাজল কেমন? কাজল কোন রঙের? কাজল হচ্ছে কালো রঙের, তার মানে ঘটনা সত্য। এটা কি সমাস? এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। বুঝেছেন? বুঝেছেন? এখন আপনি চিন্তা করেন, বিষাদ, দুঃখ কষ্ট দেখা যায় না, সিন্ধু কি? সাগর। তাহলে সাগর আর দুঃখ কষ্ট এক না, এবং দুঃখ কষ্ট দেখা যায় না, এ কারণে এটাকে আমরা কি বলবো? রূপক কর্মধারা। এ কারণে কি বলবো? রূপক কর্মধারা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন?
এই ট্রিক্স দিয়ে কোনটা সলভ করা যায় না বলো? ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম তো থাকবেই দুই একটা, কিন্তু বেশিরভাগই এইটা দিয়ে তুমি সলভ করতে পারবা। বেশিরভাগ কি, মোস্ট অফ দেম 80% থেকে 90%, 95% তুমি এইটা দিয়ে সলভ করতে পারবা। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আশি থেকে 90% তোমার এটা দিয়ে সলভ হবে। 80 থেকে 90% সলভ হইলে আর কি লাগে? যেগুলো ক্লিয়ার হয় ওগুলাই পরীক্ষায় আসে, ব্যতিক্রম কখনো পরীক্ষায় আসে না। পেইড ব্যাচের রুটিন দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। 1 তারিখ থেকে ক্লাস তো দিয়ে দিবে, সমস্যা নেই, এর মধ্যেই দিয়ে দিবে। বাংলা এত কঠিন কেন? আগে না পড়লে বাংলা একটু কঠিনই লাগবে, সমস্যা নেই, সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা দেখি আমরা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটা কোন ধরনের খণ্ড বাক্য? এটা কোন ধরনের খণ্ড বাক্য? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। বলো। আচ্ছা, তোমাদেরকে আমরা বলি বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য এবং বিশেষণ স্থানীয় খণ্ডবাক্যর মধ্যে একটা পার্থক্য আছে। তো তোমরা শুধু আপাতত জেনে রাখো যে এটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তো পার্থক্যগুলো তোমাদেরকে যদি বোঝাতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে। সো এরকম বড় প্রশ্নগুলো আমরা আপাতত স্কিপ করছি। নগদ কোন ভাষার শব্দ? নগদ কোন ভাষার শব্দ বলো? নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? দেখো, দন্ত স আর তালব্য স, এর মধ্যে পার্থক্য হচ্ছে কি? একটা স, এটা হচ্ছে স, এটা হচ্ছে কি স মানে আসন, আর একটা কি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে খোস। খোস, খোস, তালবস্য, খোস, খোস, খোস মেজাজ, খোস। আর একটা কি দন্তাস মানে আসন, আসন, স, একটা স এর মতো কিছু, একটা কি শো এর মতো কিছু, শো। তাহলে স আর শো এই দুটোর মধ্যে পার্থক্য নাই। এটা কি উ, একটা কি ন, তার মধ্যে এখানে পার্থক্য নাই। একটা কি হ, একটা বিসর্গ, এই দুটোর মধ্যেও পার্থক্য আছে। এগুলোর মধ্যেও পার্থক্য আছে, এটার মধ্যেও পার্থক্য আছে, এটার মধ্যেও পার্থক্য আছে। অর্থাৎ এর দুইটার মধ্যে মানে একরকম না, পার্থক্য আছে। এখন দেখো, খণ্ড ত আর ত এই দুটো একই। খণ্ড তকে ত এর খণ্ড হিসেবে ধরা হয়, কিন্তু দুইটা উচ্চারণ একই। এটাও তো, ওটাও তো, এটাও তো, ওটাও তো। যেমন আমি যদি তোমাকে বলি তুলনা, তুলনা, এটা উচ্চারণ কি দিচ্ছে? ত, তুলনা। খত না, খত না, এখানেও কি দিচ্ছে? ত, খত না। তাহলে দেখো, এই ত আর এই ত উচ্চারণ কি? একই। তার মানে এই দুটার উচ্চারণ কি? একই, কোনো পার্থক্য নাই। মানে আমাদের ক্লাস কি এই গ্রুপটাতেই হবে? হ্যাঁ, ইয়েস, এই গ্রুপটাতেই হবে। নিচের কোন বানান গুচ্ছ শুদ্ধ? মরীচিকা, বিভীষণ, মরুদ্যান, সান্ত্বনা নাকি মুমূর্ষু? কোনটা শুদ্ধ?
এখন দেখো বিভীষণ মরুদ্যান, মরীচিকা বানানটা ভুল, সমীচীন বানানটা ভুল। তার মানে আমাদের এখানে বিভীষণ এবং মরুদ্যান এই দুটাই শুদ্ধ। ইস যদি পাখির মতো পাকা পেতাম, মনে রাখবা যদি ইস থাকে এবং এই বিস্ময়সূচক চিহ্নটা যদি থাকে, কি বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে, বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? আবেগসূচক। বিস্ময়সূচক চিহ্ন থাকলেই আবেগসূচক, এটা মনে রাখবা। টানাপোড়েন বাগধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দটি? টানাপোড়েন বাগধারার সাথে নিচের কোনটা যুক্ত? ঘ নাম্বার হবে না, ঘ নাম্বার হবে না, কারণ মুমূর্ষুতে, আমি বলি মুমূর্ষুতে একটা হচ্ছে দীর্ঘকার হয়, কিন্তু এখানে আমরা কোনো দীর্ঘকার দেখতে পাচ্ছি না। এখানে কি, এখানে কোনো দীর্ঘকার নাই, কাজে দীর্ঘকার না থাকলে কি হবে? দীর্ঘকার না থাকলে মানটা ভুল, অবশ্যই গ নাম্বার। আর এটা কি, যদি আমার এরকম আবেগসূচক চিহ্ন থাকে, এই চিহ্ন থাকলেই সেটা হবে আবেগ, আবেগ বা বিস্ময় সূচক। ঠিক আছে, কিছুই লাগবে না, শুধু এই চিহ্নটা আছে কিনা সেটাই দেখবা। টানাপোড়েনের সাথে যুক্ত কোনটা বলো? টানাপোড়েন শব্দের অর্থ হচ্ছে উভয় সংকট বা ক্ষতিগ্রস্ত, উভয় সংকট, উভয় সংকট বা অভাবগ্রস্ত। তোমরা আমাকে বলো তো যে পরিবার কি টানাপোড়েন বা উভয় সংকটে থাকে? তার মানে কি, এটা কি, এটা হচ্ছে পরিবার। কোন শব্দ জোর বিপরীত নয়, অর্থাৎ এখানে কোনটা কোনটার বিপরীত নয়? যোজন সংযোজন, যোজন কোথাও যা, সংযোজন কোথাও তাই, অর্থাৎ এই দুটা একটার বিপরীত না। সাম্য মানে কি? সাম্য মানে সম্প্রীতি, অর্থাৎ সবার সাথে সমান আইন কানুন নিয়ম। বৈষম্য মানে কি? কারো পক্ষে একটু বেশি করা হলেও কারো একটু কম বেশি, এই দুটো কি একটার আরেকটার কি বিপরীত। তার মানে যোজন মানে কি? যোজন মানে হচ্ছে যোগ করা, সংযোজন মানে কি যোগ করা। তার মানে এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। হাসনা হেনা, হাসুনা হেনা, এটা মূলত আসে হাসুনা হেনা থেকে, এবং এই হাসুনা হেনা শব্দটা কি? হাসুনা হেনা শব্দটা হচ্ছে তোমার মূলত জাপানিজ। কেমন শব্দ? জাপানিজ শব্দ। সিরাজউদ্দৌলা নাটকটি কত অঙ্কে বিন্যস্ত? সিরাজউদ্দৌলা নাটকটি কত অঙ্কে বিন্যস্ত? 3 4 5 1, 1 3 4 5, কোনটা কত অঙ্কে? আমরা জানি 4টি অঙ্ক এবং 12টা দৃশ্য। 4টা অঙ্ক, এগুলা হচ্ছে তোমাকে এখন মানে ধারণাটা দিচ্ছি, অ্যানালাইসিস করতেছি যে কোন কোন জায়গা থেকে আসে সেইটা। তার মানে কি কি পড়তে হবে তুমি এগুলা দেখেই বুঝতে পারছো। তার মানে অবশ্যই তোমাকে সিরাজউদ্দৌলার বিষয়গুলো পড়তে হবে। ধরো এর পরের বার আসছে হচ্ছে, এই পরের বার আসলে যে কতটি দৃশ্যে, তখন তোমাকে কি অঙ্ক আর হবে না, তখন দৃশ্য করতে হবে। তো ব্যাপারগুলো কি একটু জটিল। ওকে, নিচের কোন শব্দজোড় বিসদৃশ, অর্থাৎ বিসদৃশ মানে কি? সদৃশ মানে একই, বিসদৃশ মানে কি আলাদা। সদৃশ মানে কি এক, আর বিসদৃশ মানে আলাদা। তাহলে সদৃশ মানে এক, বিসদৃশ মানে কি আলাদা। ঠিক আছে, তাহলে এখানে অলোক চিকুর, চিবুক ঠোঁট, লোচন, লোচন মানে কি? লোচন মানে চোখ, আয়ত লোচন, আয়তাকার চোখ। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। পানি মানে কি? পানি মানে হচ্ছে হাত। এই পানি আবার খাওয়ার পানি না, এই পানি হচ্ছে খাওয়ার পানি। আর যদি মূর্ধন্য থাকে সে পানি মানে হাত। ভুজ মানে কি? হাত। তার মানে এইটাও হাত, ওইটাও হাত। ওকে, অলোক মানে কি? অলোক, অলোক পাথারে, অলোক মানে কি বলো? অলোক মানে হচ্ছে চুল, এই যে চুল, কেশ। অলোক মানে কি? চুল, অলোক মানে হচ্ছে চুল। চিকুর মানে কি? চিকুর মানে হচ্ছে চুল বা কেশ। চিবুক মানে কি? চিবুক মানে এই যে এইটা, থুতনি, থুতনি। আর ঠোঁট মানে কি? ঠোঁট মানে হচ্ছে এইটা। তাহলে চিবুক মানে কি? চিবুক মানে হচ্ছে থুতনি, থুতনি। আর ঠোঁট মানে কি? ঠোঁট মানে তো হচ্ছে ঠোঁট, মানে হচ্ছে কি অধর, ওষ্ঠ, সেটাই বলো। ওষ্ঠ মানে কি? উপরের ঠোঁট, অধর মানে কি? নিচের ঠোঁট। তাহলে ওষ্ঠাধর মানে কি? ঠোঁট। লোচন মানে কি? চোখ। নেত্র মানে কি? চোখ। পানি মানে হাত, ভুজ মানে হাত। তার মানে এই দুইটাই কাকে বোঝাচ্ছে? হাতকে বোঝাচ্ছে। লোচন মানে কাকে বোঝাচ্ছে? চোখ বোঝাচ্ছে। আর এই পানি মানে কি? এই পানি মানে হচ্ছে খাবার পানি। ঠিক আছে, আর ওই পানি মানে কি? আর এই পানি মানে হাত। এই যে যখন যদি মানে মূর্ধন্য থাকে তখন কি হবে? হাত হবে।
তার মানে এখানে তো আমরা বুঝলাম যে থুতনি। পিনাক পানি পড়েছিলাম সমাস, হ্যাঁ পিনাক পানি। তারপর বিনা পানি, বিনা পানি পড়ো নাই তোমরা? বিনা হাতে যার, বিনা পানি, এটা পড়ো নাই? পিনাক পানি পড়ছে যেহেতু বিনা পানি পড়ো নাই? তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ, এখানে কি কোন পদ, এটা উত্তর দেখি কে দিতে পারো। তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এখানে কি কোন পদ বলো। মনে রাখবা যদি এই কি থাকে, এই কি, এই যে এইটা কি, এই কি হচ্ছে সর্বনাম আর এই কি হচ্ছে অব্যয়, ঠিক আছে? এই কি হচ্ছে সর্বনাম, তাহলে এখানে কোন কি আছে? তুমিও কি, এই যে এখানে কি, তার মানে এই কি কোন পদ, এটা হচ্ছে সর্বনাম পদ। যাত্রাভিমান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি করলে হয়? যাত্রাভিমান, আচ্ছা আমরা জানি জ ফলা কখন হয়? জ ফলা হয় তখনই যখন ই আর কি আর হচ্ছে অ একসাথে হয়। ই আর অ হইলে কি হয়? যাত্রাভিমান। যেমন দেখো জাতি যোগ অভিমান, তাহলে এখানে কি আছে? এখানে কি আছে? এই যে দেখো ই আর এখানে কি আছে? ই যোগ অ হয়ে গেছে কি? জ ফলা। ইত্যাদি, দেখো ইত্যাদি, ইত্যাদি, তাহলে এই যে এখানে কি আছে? ইতি যোগ আদি, তাহলে এখানে কি হয়ে গেছে? দেখো এই যে ইকার আর আকার, তাহলে জফলা আকার হয়ে গেছে। আর শুধু জফলা থাকলে কি হবে? শুধু ই আর অ একসাথে থাকলে সেটা হয় জফলা। তার মানে যাত্রাভিমান কি হবে? জাতি যোগ অভিমান, জাতি যোগ কি অভিমান, জাত্য যোগ অভিমান না। জফলা তখনই হয় সন্ধিতে যখন ই আর অ একসাথে হয়, তাহলে ই আর অ একসাথে হলে কি হয়? জফলা। তার মানে জাত, এখানে কি প্রথম পদে অবশ্যই ই থাকতে হবে, তাহলে এই যে জাত, জাত যদি হয় তাহলে এখানে ইকার আছে নাই, তাহলে এখানে যে ইকার মারলাম তাহলে কি হলো? জাতি। আর এখানে তো আছে অভিমান, তাহলে এখানকার ইকার আর এখানকার অকার মিলে হয়ে গেছে কি কার? জফলা। ক্লিয়ার? কি হয়ে গেছে? জফলা। তার মানে এটা কি হবে? জাতি যোগ অভিমান। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। এবার বাক্যের অন্তর্গত স্বাধীনতা শব্দটি কি? এ বাক্যের অন্তর্গত স্বাধীনতা শব্দটি কি? দেখো এখানে আমরা নতুন একটা কনসেপ্ট দেখতেছি, সেটা হচ্ছে নিমিত্ত। নিমিত্ত তখনই হয় যখন জন্য অর্থ হয়। তাহলে কিসের জন্য সংগ্রাম? স্বাধীনতার জন্য সংগ্রাম। তাহলে এটা কি হবে? নিমিত্তার্থে ষষ্ঠী। নিজের কোন শব্দগুচ্ছ সমার্থক, অর্থাৎ কোনটা কোনটা সমান? নিলয়, নিকেতন, গৃহ আর ঋগ। নিলয় আর নিকেতন গৃহ এক শব্দ, ঋগ হচ্ছে আলাদা শব্দ, খগ হচ্ছে আলাদা শব্দ। ছবি, আলক্ষ্য, তাসবির, নকশা, এখানে সবগুলাই কি? সবগুলাই হচ্ছে ছবি সমার্থক শব্দ। সবগুলা কিসের শব্দ? ছবির সমার্থক শব্দ। রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম কি বলো? রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। নিকষা। এটা তো তোমার অ্যানালাইসিস ক্লাস, এটা তো বেসিক ক্লাস না, এটা হচ্ছে অ্যানালাইসিস ক্লাস। মানে প্রশ্ন কি কি আসে সেটা সম্পর্কে আমরা এটা ধারণা পাবো যে কোন কোন অংশগুলো আমাদেরকে পড়তে হবে, বুঝছো? হ্যাঁ এগুলো বেসিক সব পড়াবো তো, এটা তো ক্লাস না ভাইয়া, এটা অ্যানালাইসিস ক্লাস, এটা অ্যানালাইসিস ক্লাস। যেমন যখন তোমার আমার কারকের ক্লাস হবে, কিসের ক্লাস? কারকের ক্লাস, তখন তোমাকে আমরা বলবো যে করণ। করণ শব্দের অর্থ কি? করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম। কি কি? যন্ত্র, সহায়ক, উপায় নাকি মাধ্যম? এই যে যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম, যখন কোনো কিছু কি বোঝাবে? যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম বোঝাবে। যেমন কি? কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। তাহলে এখানে লিখার কাজটা সম্পন্ন হয় কার মাধ্যমে? কলমের মাধ্যমে। কলম তাহলে কি? একটা যন্ত্র, কলম একটা উপায়। তার মানে এইটা হবে তখন করণকারক। অপাদান মানে কি? কোনো কিছু থেকে গৃহীত, রক্ষিত, বিচ্যুত, ভীত। তাহলে বাবাকে বড্ড ভয় পাই, মানে বাবাকে থেকে ভয় পায়, তাহলে এখানে কি হচ্ছে? ভীত হচ্ছে।
মেঘ থেকে পানি পড়ে মানে মেঘ থেকে পানি বিচ্যুতি হয়, এখানে এগুলো কি কারক? অবদান কারক। অধিকরণ মানে কোনো একটা স্থানের নাম থাকলে, বাংলাদেশে জন্মেছি, তাহলে কোথায় জন্মেছি? স্থান বাংলাদেশ, তখন এটা অধিকরণ কারক। এগুলোর সবগুলোর বেসিক সহ পড়ানো হবে। আমরা এখন দেখার চেষ্টা করতেছি যে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসে, কোন কোন জায়গাগুলো আইডেন্টিফাই করা আছে, কোন কোন জায়গাগুলো থেকেই আমরা বেশি বেশি পড়বো, সেই জায়গাগুলোই আমরা এখন দেখাচ্ছি। বুঝতে পেরেছো জাকারিয়া? বুঝতে পেরেছো কি? তাসনিয়া রাইসা, এটা তোমার অ্যানালাইসিস ক্লাস। এখানে অ্যানালাইসিস আমরা করছি যে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমার। আমরা কিন্তু বুঝতে পেরেছি আমাদেরকে কি বাগধারা পড়তে হবে, আমাদেরকে কি পড়তে হবে? বিপরীত শব্দ পড়তে হবে, আমাদেরকে সমাস পড়তে হবে, বিপরীত শব্দ, আমাদেরকে কি পড়তে হবে? সমাস পড়তে হবে, আমাদেরকে কারক পড়তে হবে, আমাদেরকে সাহিত্যের লাইনগুলো পড়তে হবে, সাহিত্যের লাইন পড়তে হবে, আমাদেরকে শব্দার্থ পড়তে হবে। এগুলো আমরা দেখে আসছি। এখান থেকে আমরা কারক পড়লাম, তারপরে এখান থেকে আমরা কি টপিক পাইলাম? পরের টপিকে দেখো আমাদেরকে হচ্ছে সমার্থক শব্দ পড়তে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলোই আজকে জানবো যে আমরা কি কি পড়বো, কি কি পড়বো না, কেন এই জিনিসগুলো পড়ছি, কারণ এগুলো প্রশ্নে আসছে। এটা অ্যানালাইসিস ক্লাস, এটা বেসিক ক্লাস না। বেসিক ক্লাস যেদিন হবে সেদিন একদম প্রত্যেকটার ব্যাখ্যা সহ পাবা। এখন তো তাও একটু একটু ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু তখন একদম পাই টু পাই ব্যাখ্যা পাবা, কাট টু কাট, যে কেন হচ্ছে এইটাই কেন, বুঝছো? রাবণের মায়ের নাম কি? এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। কোথা থেকে? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তার মানে শর্ট সিলেবাসের বাইরেও আমাকে প্রশ্ন পড়তে হচ্ছে, কারণ এটা ডিউতে আসে। গল্প কবিতার সাথে কবি পরিচিতিও কি সমান প্রায়োরিটি দিতে হবে? তুমি এখন পর্যন্ত কি কোনো কবি পরিচিতি থেকে প্রশ্ন পাইছো? এখন পর্যন্ত যতগুলো জায়গা পড়ছো কবি পরিচিতি থেকে প্রশ্ন পাইছো? জি পাইছি। কোথায়? কাজী নজরুল ইসলামের একটা প্রশ্ন পাইছিলাম, কাজী নজরুল ইসলামের একটা পাইছিলাম যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, তাহলে আমাকে ওইটাও দিতে হবে। জাকারিয়া রহমান তাহসান বলছে ভাইয়া মুখস্থ পাঠের একটা পিডিএফ আপলোড দেন। পিডিএফ অবশ্যই আপলোড দিব। তোমরা যারা যারা পিডিএফ পাইতে চাও তোমরা আমাকে একটা নক দিও এহসানুল হক মাহিম পেজে বা আইডিতে, যে ভাইয়া তরঙ্গ দিয়েন। তরঙ্গ যারা পাওয়ার প্লেতে ছিল তাদেরকে আমরা তরঙ্গ দিয়ে দিছি। তরঙ্গ হচ্ছে একটা মুখস্থ বিদ্যার ওয়ান স্টপ সলিউশন, মানে যত ধরনের মুখস্থ বিদ্যা আছে সব তরঙ্গতে আছে। তো বলিও যে ভাইয়া তরঙ্গ দিয়েন, তরঙ্গ দিতে চেয়েছেন, সো ওখানে পাবো। তার মানে দেখো কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন এসেছে, তার মানে অবশ্যই আমাকে কবি পরিচিতি পড়তে হবে। এখন বুঝছো যে কেন অ্যানালাইসিস করছি, কারণ অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে তোমাকে কোন কোন জায়গাটা পড়াইতে হবে, আর তুমিও বুঝতে পারবা যে এইটা থেকে তো প্রশ্ন আসছিল, আমাকে এটা পড়তে হবে। এইটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস ক্লাসের মূল গুরুত্ব, যে কোনটা তোমাকে পড়তে হবে সেই জিনিসটা তোমার নিজে বোঝা এবং আমাকে বোঝানো, যে ভাইয়া দেখিয়েছে যে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে প্রশ্ন এসেছে। এখন যেগুলো সলভ করাচ্ছি সব ডিইউ এর গত বছরের প্রশ্ন, সব ডিইউ এর গত বছরের প্রশ্ন, ঠিক আছে? দেখো ঝোলের লাউ অম্বলের কদু, বাগধারাটির অর্থ কি? তার মানে বাগধারা অবশ্যই আমাকে পড়তে হবে, বাগধারা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। যাবে? ঝোলের লাউ অম্বলের কদু মানে সব পক্ষের মন জুগিয়ে চলা, এটাকেই আমরা বলি ঝোলের লাউ অম্বলের কদু। বুঝতে পারছো আজকের অ্যানালাইসিস ক্লাস কেন গুরুত্বপূর্ণ? বুঝতে পেরেছো? অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ? আমরা জানি শব্দ কয় প্রকার? আমরা জানি গদু অতি উপরে, কি জানি? গদু, যখন শর্ট ক্লাস, অতি উপরে। গদু মানে কি? গঠনগতভাবে কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। এখন তুমি আমাকে যদি বলো যে ভাইয়া আজকে আপনি আমাকে মৌলিক আর সাধিত বোঝান, সম্ভব না। অতি মানে কি? অর্থগতভাবে তিন প্রকার, অর্থগতভাবে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? তোমার হচ্ছে যৌগিক, রূঢ় বা রূঢ়ি, এটা কি? যোগরূঢ়। উপরে মানে কি? উৎসগতভাবে উপরে মানে উৎস থেকে প থেকে কি? পাঁচ। তার মানে উৎসগতভাবে পাঁচ প্রকার। কি কি? আমার এখান থেকে পড়তে হবে তৎসম, অর্ধ তৎসম, দেশি,
তদ্ভব বিদেশি। ক্লিয়ার? এখন দেখেন এখানে বলছে যে অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর? তাহলে অর্থগতভাবে হরিণ কি যৌগিক, মানে যেটার গঠনগত এবং রূপগত একই। তার মানে হরিণের গঠনগত আর রূপগত একক না। হরিণ অর্থ হচ্ছে হরণ করে যা। দেখো অর্থগতভাবে দেখলে হরিণ অর্থ কি? হরণ করে যা, মানে যেটা মানুষকে মেরে ফেলে। কিন্তু আমরা প্রকৃতি প্রত্যয় অনুসারে কি পাই? প্রকৃতি প্রত্যয়গতভাবে পাই হরিণ কি একটা প্রাণীর নাম। হরিণ কি একটা প্রাণীর নাম। তার মানে রূঢ় বা রূঢ়ী শব্দ সেইগুলাই যেগুলার অর্থগত এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থ এক না। অর্থগত অর্থ এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থ আলাদা, এবং যেটার প্রকৃতি প্রত্যয়গত অর্থকে প্রাধান্য দেওয়া হয় সেটাকেই আমরা বলি রূঢ়ী বা রূঢ়। তার মানে যেদিন বেসিক ক্লাস হবে সেদিন আমরা যোগ রূঢ় জানবো, সেদিন আমরা যৌগিক জানবো, সেদিন আমরা বিদেশি জানবো, সেদিন আমরা তদ্ভব জানবো, সেদিন আমরা দেশি জানবো, সেদিন আমরা অর্ধ তৎসম জানবো। মৌলিক মানে যেগুলো শব্দকে ভাঙা যায় না, যেমন ফুল, ফল। যৌগিক মানে কি? যেগুলোর গঠনগত এবং অর্থগত একই। যেমন কি গায়ক, গৈজকক, গায়ক মানে গান করে যে, এটা হচ্ছে অর্থগত অর্থ, এবং ব্যবহারিক অর্থ কি? গায়ক মানে কি? যে গান করে। তার মানে এটা হচ্ছে যৌগিক। যোগ রূঢ় কোনটা? যেটার অর্থগত এবং সমাস নিষ্পন্ন অর্থ এক না। অর্থগত এবং সমাস নিষ্পন্ন এক না। যেমন পঙ্কজ, পণকে জন্মে যায়, এরকম আমরা পড়বো। তার মানে হরিণ এখানে রূঢ়ী শব্দ। এগুলো আজকে তোমাদের জানানোর জন্য যে ভাইয়া এমনি করে প্রশ্ন আসে, এগুলো আমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? বুঝেছো না বুঝো নাই? নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধি বিচ্ছেদ কোনটি হয়েছে? নিপাতনে সিদ্ধ হয়ে বৃহস্পতি হয়েছে। আমরা জানি নিপাতনে সিদ্ধ বলতে কি? নিয়ম মানে না, যেটা কি কোনো নিয়ম মানে না। সন্ধি কয় প্রকার? 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কয় প্রকার? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন মৃৎ যোগ ময়, বৃহৎ যোগ অর্থ, আদি যোগ অন্ত, আদ্যন্ত। এই যে দেখো এখানে আদি যোগ অন্ত। একটু আগে রুলসটা পড়াইছিলাম না? এখানে ইকার আছে, এখানে অকার আছে, তার মানে মাঝখানে কি হয়েছে? জ ফলা হয়েছে। এই যে দেখো একটু আগে রুলসটা পড়াইলাম। সো প্রত্যেকটার বেসিক সহকারে বেসিক অংশে আমরা ক্লিয়ার করাবো। বুঝছো? নিচের কোন ধ্বনি বাংলায় নেই? অষ্ঠ আছে, তালব্য আছে, মূর্ধ আছে, দন্ত অষ্ঠ বলতে কোনো কিছু নাই। এটা কি বাংলায় এক্সিস্ট করে না। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা সকলেই আমরা এখান থেকে সিদ্ধান্ত নিছি যে আমরা কি কি পড়বো, কি কি পরীক্ষায় আসতে পারে। সর্বপ্রথম আমাদেরকে সাহিত্য অংশটা ভালো করে পড়তে হবে, কারণ আমরা দেখেছি যে ডিরেক্ট কবিতা থেকে লাইন দেয়, ডিরেক্ট গদ্য থেকে লাইন দেয়। তারপর আমাদেরকে কবি ও লেখক পরিচিতি পড়তে হবে, কবি ও লেখক পরিচিতি পড়তে হবে, লেখক পরিচিতি। এরপর আমরা ব্যাকরণ আইটেম পড়বো। ব্যাকরণ কি কি পড়বো? ব্যাকরণ প্রথমে পড়বো সমাস, সমাস থেকে প্রশ্ন এসেছে। তারপর পড়বো কারক, কারক থেকেও শব্দ প্রশ্ন এসেছে। তারপর কি পড়বো? শব্দ পড়বো, শব্দ, শব্দ থেকে প্রশ্ন এসেছে। বাক্য পড়বো, বাক্য থেকে প্রশ্ন এসেছে। তারপরে কি পড়বো? সন্ধি পড়বো, সন্ধি থেকেও প্রশ্ন এসেছে। ঠিক আছে, এরপরে কি পড়বো? এরপরে আমরা শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ পড়বো, শুদ্ধ প্রয়োগ পড়বো। তারপরে কি পড়বো? বানান থেকে প্রশ্ন এসেছে, বানান আমাদেরকে পড়তে হবে। এরপরে বাগধারা থেকে প্রশ্ন এসেছে, বাগধারা পড়তে হবে। এক কথায় থেকে প্রশ্ন আসছে মানে এক কথায় পড়তে হবে, এক কথায় প্রকাশ করতে হবে। বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে মানে বিপরীত শব্দ আমাকে পড়তে হবে। আর কোথা থেকে প্রশ্ন আসছে? সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছে বলে আমাকে সমার্থক শব্দ পড়তে হবে, সমার্থক শব্দ। মিশন এফবিএস এর ক্লাস শুরু হবে একদম ব্যাকরণের বেসিক থেকে, ব্যাকরণের আদ্যপান্ত থেকে, ব্যাকরণের আদ্যপান্ত থেকে মিশন এফবিএস এর ক্লাস শুরু হবে, এবং এই ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 1 সেপ্টেম্বর থেকে। আমরা আশাবাদী যে পরবর্তীতে 1 সেপ্টেম্বর থেকে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি কি পড়তে হবে? এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে ব্যাকরণ পড়তে হবে, ব্যাকরণের আদ্যপান্ত মানে বেসিক ব্যাকরণ যেটা, সেটা আমাদেরকে জানতে হবে। সমার্থক শব্দ আমাদেরকে পড়তে হবে। তাহলে এর বাইরে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে প্রশ্ন আসে না। তাহলে এই সব প্রত্যেকটা বিষয় যদি আমরা বাংলায় কভার করতে পারি, তাহলে বাংলায় ইনশাআল্লাহ আমরা 12 থেকে 12টি মার্কস ক্লিয়ার করতে পারবো বলে আমরা আশা করি। বুঝছো কি কি পড়তে হবে, কি কি আমরা বাদ দিব? এই কয়েকটা টপিকস থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। কাজে আমরা যদি এই কয়েকটা টপিকসে কি হয়ে যাই,
গদ্য পদ্য সবগুলোই পড়তে হবে। তার মধ্যেও সোনার তরী, অপরিচিতা এবং অর্থাৎ রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের গুলো ভালো করে পড়তে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথের কি আছে? সোনার তরী, অপরিচিতা, সোনার তরী, অপরিচিতা, অপরিচিতা। কাজীর কি আছে? কাজী নজরুলের আছে হচ্ছে বিদ্রোহী। এগুলো হচ্ছে তোমাদের জন্য 5 স্টার। কত স্টার? এগুলো হচ্ছে তোমাদের জন্য 5 স্টার। এগুলো তোমাকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আলোচনা। তাহলে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। এবং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখেছি, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে কি পড়তে হবে, সেই জিনিসটা সকলে বুঝতে পারছো কিনা আমাকে বলো। এটা তোমরা সকলে বুঝতে পারছো কিনা যে কি পড়তে হবে, কি পড়তে হবে না, কোনটা স্কিপ করব, কোনটা স্কিপ করবো না, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। বুঝছো? আচ্ছা, তাহলে সকলের জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।